এমিল, আপনার কাছে সাকিব আল হাসানকে নিয়েও জানতে চাইবো। সাকিব আল হাসানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়েও তো আসলে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। তিনি যে বোলিং অ্যাকশনটা তার অবৈধ ঘোষণা হয়েছিল ইংল্যান্ড থেকে, লাফবরো ইউনিভার্সিটি থেকে, চেন্নাইতে তিনি আবার আরেকটা টেস্ট দিয়েছেন, অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি। বিসিবির বরাদ্দে বেশ কিছু মিডিয়াতে দেখতে পাচ্ছি যে সেখানে আসলে তিনি পাশ করতে পারেননি। অফিসিয়াল সিদ্ধান্তটা হয়তো বা খুব শীঘ্রই আসবে। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের অ্যাভেলেবিলিটিটা আপনি কতটুকু দেখছেন? আর রাফি, এখানে আমার মনে হচ্ছে অনেকগুলো প্রশ্ন থাকতে পারে যে আপনি কি আপনার দলে শুধু ব্যাটার পরিচয় সাকিবকে চান? আর সাকিবের মানে চেন্নাই যে দ্বিতীয়বার যে পরীক্ষা দিয়েছে ওটা অফিসিয়াল ঘোষণা এখন পর্যন্ত আসেনি। তো না আসা পর্যন্ত আমরা হয়তো অপেক্ষা করতেই পারি। আর এখানে আহ, নানান ধরনের মিডিয়া নানান কিছু প্রচার করছে। এটা আসলে এমন একটা কল, সাকিবের দিক থেকেও কল আসতে পারবে। আর সরকার পতন বা এ ধরনের সিদ্ধান্তের পর তো সাকিবের ক্যারিয়ার পুরোপুরি বদলে গেছে। তো এখানে সাকিব আবার দেশে আসতে পারবেন কিনা বা অন্যান্য অনেক পক্ষ সাকিবকে আরেকবার লাল সবুজে জার্সিতে দেখতে চায় কিনা, তাহলে কিন্তু ব্যাটার পরিচয়ের সাকিবও কিন্তু খুব একটা খারাপ কি রাফি? এই প্রশ্নটা যদি আমি করি বা আপনারা যদি পরে আলোচনা করেন, তাহলে শুধু ব্যাটার পরিচয়ের সাকিব কি বাংলাদেশ দলে খেলার মতো কিনা? যদি একটা সময় সাকিবের ওই চোখের সমস্যার জন্য সেটাও একটা প্রশ্ন উঠছে যে সাকিব কি ব্যাটার পরিচয়ের সাকিবের ওই সাকিব কি খেলতে পারবেন কিনা, বা বিসিবি কি নিয়ে ভাবছে। তিন নির্বাচক বসেছেন বটে, কিন্তু আসলে তাদের ওই ফলপ্রসূ যাকে বলে যে একটা সিদ্ধান্তে আসা, সাকিব বা তামিম এত বড় নাম যে তারা আলোচনায় কেবল বসেনি, সেই সিদ্ধান্তগুলোতে আসতে পারে না। তবে এখানে সাকিবের চাওয়া বিসিবির চাওয়া দুটোই মিলতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমার কাছে মনে হয় যে চেন্নাইয়ের ওই পরীক্ষার ফল যদি অফিসিয়ালি আসে, তাহলে বোধ করি জানা যাবে যে সাকিব আল হাসান খেলবেন কিনা। আর সাকিব যেহেতু টেস্ট থেকে আনঅফিসিয়ালি যেহেতু তিনি বলেছিলেন যে মিরপুরের বিপক্ষে সাউথ আফ্রিকার সঙ্গে ওই ম্যাচটাই হবে তার শেষ, যেহেতু তিনি খেলতে পারেননি সেটাই তার টেস্ট, মানে শেষ টেস্ট। আর টি-টোয়েন্টিতে তো অলরেডি বলে দিয়েছেন যে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে তিনি থেমে গিয়েছেন। যদি বিসিবি কখনো চায় তাহলে হয়তো সাকিব আল হাসান টি-টোয়েন্টিতে খেলবেন। তার মানে টেস্ট গেল, টি-টোয়েন্টি গেল, আর কেবলমাত্র ওয়ানডে ফরম্যাটটা বাকি ছিল। সেটাও বোধ করি সাকিব আল হাসানের শেষ, যদি তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিটা না খেলতে পারেন। রাফিক, থ্যাংক ইউ সো অসংখ্য মাচ এমিল। ধন্যবাদ। অনেক কিছু জানলাম। এবং আপনি এমিল যে কথাটা বলছিল মৌ, যে সাকিব আল হাসান অ্যাজ এ ব্যাটার তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন কিনা সেটা নিয়ে আমরা একটু কথা বলতে পারি। কারণ সাকিবের ব্যাটিং পরিসংখ্যানটাও 2024-এ খুব একটা যে খোলতাই সেটা কিন্তু নয়। টেস্টে সাকিব আল হাসানের ব্যাটিং পরিসংখ্যান নিয়ে যদি আমরা একটু কথা বলি, 5টা ম্যাচ তিনি খেলেছেন, 155 তার রান, 19.37 তার গড়, 36 সর্বোচ্চ। যে গড়টা আপনি দেখতে পাচ্ছেন 19.37, 2007-এ সাকিব আল হাসানের টেস্টে ডেবিউ, তারপর থেকে কোনো বছর এত কম গড় সাকিব আল হাসানের ছিল না। 20-এর নিচে গড় 2007, তারপর 2024। তো বোঝা যাচ্ছে যে টেস্ট ফরম্যাটটায় সাকিব আল হাসান স্বচ্ছন্দে ছিলেন না ব্যাট হাতে। ওয়ানডে তো তিনি একটা ম্যাচও খেলেননি 2024-এ, এবং বাংলাদেশে আসলে ওয়ানডে খুব কম খেলেছে, নানান কারণে সাকিব আল হাসান খেলতে পারেননি। তারপর টি-টোয়েন্টিতে যদি তার পারফরমেন্সটা বিবেচনা নিয়ে 2024-এ মৌ আপনি নিশ্চয়ই জানাতে চাইবেন কেমন করেছেন তিনি। একদমই তাই। 2024-এ সাকিব আল হাসান টি-টোয়েন্টিতে ম্যাচ খেলেছে 12টি, যেখানে 11 ইনিংসে তিনি রান করেছিলেন 169 এবং স্ট্রাইক রেটটাও 106। ব্যাটিং এক্স্যাক্টলি স্ট্রাইক রেটটা হচ্ছে 106.28 এবং সর্বোচ্চ তার 64 রানের অপরাজিত একটি ইনিংস ছিল, যেখানে 50 ওই একটাই ছিল, এবং 100 তার আসলে করা হয়নি। টি-টোয়েন্টির পরিসংখ্যান এবং টেস্টার টি-টোয়েন্টির পরিসংখ্যান আমরা দেখলাম, যেহেতু আসলে ওয়ানডেটা তিনি খেলেনি, কিন্তু সামনে এখন কথা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি তো ওয়ানডে ফরম্যাটে, সেখানে তাহলে আসলে সাকিব আল হাসানের সুযোগ পাওয়ার সম্ভাবনাটা আসলে আরও ক্ষীণ থেকে ক্ষীণ হয়ে যায়। হ্যাঁ নিশ্চয়ই। দেখুন টি-টোয়েন্টিতে তার যে গড়টা 16.9, আমি প্রথমে বলছিলাম যে টেস্টের গড়টা 2007-এর পর সর্বনিম্ন, টি-টোয়েন্টিতে 2011-র পর সাকিব আল হাসানের গড় এত কম কখনো ছিল না, 16.90। প্রতিবারই 20+ বা 25+, 30+ গড়ও কোনো কোনো বছর সাকিব আল হাসানের ছিল। এই ব্যাপারটা প্রমাণ করে যে আসলে ছন্দে সাকিব আল হাসান নেই। হয়তোবা শেষের ভাগে তিনি কিছু পারফর্ম করেছেন ইউএসএতে, কানাডাতে, কিংবা শ্রীলঙ্কাতেও তিনি খেলেছেন। কাউন্টিতে তিনি ভালো বোলিং করেছেন, যেখানেই আসলে তার ফারাটা শুরু, আসলে যে তার বোলিং অ্যাকশনটা সেখানে অবৈধ ঘোষণা হয়ে গেল, সেখানে আসলে ইনজুরি কনসার্ন ছিল তার। একে তো 2024-এ আপনি দেখেছেন যখন বিপিএলে খেলছিলেন রংপুর রেডসের হয়ে, সেখানে তার চোখের সমস্যা ধরা পড়েছিল। তারপর একটা চোট পেলেন তিনি, তার বল হাতেও তিনি কার্যকরী হতে পারলেন না। রাজনৈতিক পট পরিবর্তন, দেশে আসতে না পারা, সবকিছু মিলিয়ে আসলে বেচারা খারাপ সময় যাচ্ছে, অনেক খারাপ সময়। এবং খারাপ সময়টা বোলিং এ না, লাস্ট কিছু সময় ধরে ব্যাটিং এ পারফরম্যান্স না থাকলেও বোলিং এ কিন্তু মোটামুটি ছিল, যে কয়টা ম্যাচ 24 বলেন বা 23 বলেন খেলেছে।
কিন্তু আসলে মানে এখন পরিসংখ্যান 2024-এ বোলিংয়ে আসলে কি বলে সেটা একটু দেখে নিতে চাই। টেস্টে 5 ম্যাচের 10 ইনিংসে তার উইকেট ছিল 13টা, গড় 43.53, ইকোনমি ছিল 3.77 এবং সেরা বোলিং ফিগার ছিল তার 96 রানে 4 উইকেট। একটা বড় সাকিব আল হাসান 5 উইকেট পাননি, বাংলাদেশের সবচেয়ে বেশি 5 উইকেট পাওয়ার কৃতিত্ব তার আছে। এবং সবশেষ তার যে গড়টা দেখতে পাচ্ছেন 43.53 টেস্টে, সেটাও 2015-এর পর সবচেয়ে বাজে গড়। সো তার মানে ইন রিসেন্ট টাইমস খুব সাকিব আল হাসানের টেস্টে বোলিং নিয়ে কখনোই কোনো কনসার্ন ছিল না। সাকিবকে তো তুলনা করা হয় সাকিবের সাথে, অন্যদের কারোর সাথে তো না। এইজন্যই আসলে এখানে মনে হয় তার আসলে ব্যাপারটা টি-20 বোলিংটাই শুধুমাত্র সাকিব আল হাসান একটুখানি ভালো করেছেন। 12 ম্যাচে 9টা উইকেট পেয়েছেন, সেটাও ম্যাচের চেয়ে উইকেট কম, 27.55 তার গড়। তবে এর চেয়েও খারাপ বোলিং গড় তার ক্যারিয়ারে 2022, 19, 2015 বেশ কয়েকবারই ছিল। 7.08 তার ইকোনমি রেট, 35 রানে 4 উইকেট তিনি পেয়েছেন একবার। আর দেখুন ক্যারিয়ার বোলিং অ্যাভারেজ কিন্তু তার টি-20-তে আরও কম, 20.91। তো এটা বলা বাহুল্য যে 2024টা সাকিব আল হাসানের পক্ষে একদমই কথা বলেনি, সেটা মাঠে হোক মাঠের বাইরে হোক, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় তিনি যদি ধরেন পুরোপুরি ফিট থাকতেন এবং তার বোলিং অ্যাকশন যদি বৈধ হতো, তারপরও কি আপনি মনে করেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার সুযোগ? হ্যাঁ, সাকিব আল হাসান নামে ভারে এবং তার স্ট্যাটে পক্ষে কথা বলবে, কিন্তু তিনি 2023 বিশ্বকাপে সবচেয়ে ওডিআই খেলেছেন, সেটাও কিন্তু একটা কনসার্নের ব্যাপার। অবশ্যই কনসার্নের ব্যাপার। এবং আমরা সবসময় একটা কথা বলে থাকি যে সাকিব আল হাসান বাইরে থেকে যত চাপ থাকুক খেলায় তার প্রভাবটা পড়ে না, তিনি খেলে যান। কিন্তু এক্স্যাক্টলি, কিন্তু মানে এই একদম সাম্প্রতিক সময়ে যে অবস্থা, এটা আসলে সাকিব আল হাসানের আমরা মানে একদম শেষ মুহূর্তে যখন খেলেছে ইন্ডিয়ার সাথে বলেন বা পাকিস্তানের সাথে খেলেছে, যদিও ফর্মেট ভিন্ন ছিল, মানে দেখা গেছে আসলে কিছুটা হলেও আসলে মানে অবলোকন করা গেছে যে তার একটা চাপের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন। এবং এত নেগেটিভিটি মানে যেই সাকিব আল হাসানকে কেন্দ্র করে স্কোয়াড সাজানো হয়, সেই সাকিব আল হাসান স্কোয়াডে জায়গা পাবেন কিনা সেটা নিয়ে যখন প্রশ্ন তুলে এসেছে, তাহলে সাকিব আল হাসান তার ক্যারিয়ারের বা তার জীবনে আসলে কোন জায়গায় দাঁড়িয়ে আছেন এটা আসলে বোঝা যাচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার বোলিং অ্যাকশন ঠিকঠাক বা সব কিছু ঠিক থাকলেও সম্ভাবনা কম দেখায়। আপনি এক্সপিরিয়েন্স বিবেচনায় হয়তো বা বিসিবি চাইতে পারে, বাংলাদেশের মানুষও অবশ্যই চাইবে শেষবারের মতো দেখতে, কিন্তু বাস্তবতা আসলে সাকিবকে একটু সরিয়েই রাখছে। নিশ্চয়ই দেখুন 1-2 দিনের মধ্যে হয়তো বা চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হয়ে যাবে, যেহেতু 12 তারিখে শেষ দিন, সেই সময়ে জানা যাবে সাকিব আল হাসান থাকছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।